দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিনি পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমে সংবাদ শিরোনাম। হুঁশিয়ারি দিয়ে বললেন পিছু হাঁটছে না হিজবুল্লাহ, বললেন হাসান নাসরুল্লাহ। আরও জানিয়ে দিব ফিলিস্তিন ভূখণ্ডে ইসরায়েলি দখলকৃত বন্দরের প্রস্তাব পাস। আরও জানিয়ে দিব ইউক্রেনে ভারতীয় গোলা ক্ষুদ্র রাশিয়া। সর্বশেষ জানিয়ে দিব ইউক্রেনের যুদ্ধে নিহত রুশ সেনার সংখ্যা 70,000 ছাড়িয়েছে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমাদের ভিডিওটি সর্বপ্রথম পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমাদের ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন বা শুনছেন তাও জানিয়ে দিবেন কমেন্ট বক্সে। হুঁশিয়ারি দিয়ে বললেন পিছু হাঁটবে না হিজবুল্লাহ, হাসান নাসরুল্লাহ। এবার শুন বিস্তারিত। লেবাননে পেজার বিস্ফোরণের ঘটনায় বিপর্যয় সহিংস গ্রুপ হিজবুল্লাহ সংগঠনের নেতা হামাস নাসরুল্লাহ আজ শুক্রবার ইসরায়েলকে এই হামলার জন্য দায়ী করে মন্তব্য করেছেন। এক টেলিভিশনে দেয়া বক্তব্যে তিনি বলেন ইসরায়েল হামলার পিছু ঘটবে না হিজবুল্লাহর। তার পক্ষ থেকে কারিগরি প্রযুক্তি ব্যবহার করে হিজবুল্লাহ সদস্য ব্যবহার পেজার হামলার ঘটনাকে প্রযুক্তিগত বলে মন্তব্য করা হয়েছে। একই সঙ্গে তিনি ইসরায়েলকে পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা বলে উল্লেখ করেন। এই ঘটনায় হিজবুল্লাহ কিভাবে প্রক্রিয়া জানাবে সে বিষয় উল্লেখ করেছেন তিনি। নাসরুল্লাহ বলেন যারা প্রাণ হারিয়েছে, যারা আহত হয়েছে, যারা গাজায় নামে যুদ্ধ করেছে তাদের সবার নামে বলছি। শত্রু নেতানিয়াহু ও গিলেনকে বলতে চাই গাজায় ইসরায়েলি অগ্রসরের বিরুদ্ধে লেবানন এখনোই থামবে না। গাজায় ও পশ্চিম তীরের মানুষকে সমর্থন দিয়ে যাবে লেবাননের প্রতিরোধ বাহিনী। ইসরায়েলকে হুমকি দিয়ে নাসরুল্লাহ আলো বলেছেন তোমরা আবার চ্যালেঞ্জ করেছো, আমরা আবার চ্যালেঞ্জ নিচ্ছি। আমি নেতানিয়াহু ও গিলেনকে বলতে চাই তোমরা এখনো লক্ষ্য অর্জন করতে পারবে না। তোমরা কখনোই তোমাদের জনগণকে উত্তেজনা বসতি স্থাপনা করার জন্য ফেরাতে পারবে না। কেবল গাজায় ও পশ্চিম তীরে অগ্রসরে বন্দর কেবলই তোমরা তা করতে সক্ষম হবে। পেজার হামলা সম্পর্কে নাসরুল্লাহ বলেন আমাদের নিরাপত্তা ব্যবস্থা ভেঙে ফেলেছে ইসরায়েল। গত 2 দিনে ইসরায়েলের 2 মিনিট 5,000 জনকে হত্যা করার চেষ্টা করেছে, যা লেবাননের ও বিশ্বর ইতিহাসে নজরবিহীন। তিনি পেজার এবং ওয়েবসাইট হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেন। অনেক নিরাপত্তা মানুষ ও শিশু এই হামলায় লক্ষ্যগ্রস্ত হয়েছিল। প্রায় 4,000 পেজারে বিস্ফোরণ বসানো হয়েছিল। এদিকে নাসরুল্লাহর বক্তব্যের সময় ইসরায়েলের বিরুদ্ধে বিমান হামলা চালায়। ইসরায়েলের পক্ষ থেকে পেজার হামলার দায় অস্বীকার করা হয়েছে। তবে আজ এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বলেছে তারা হিজবুল্লাহর সন্ত্রাসবাদী ক্ষমতা এবং অবকাঠামো ধ্বংস করতে কাজ চালাচ্ছে। গত মঙ্গলবার ও গত বুধবার লেবাননের 2 দফা হামলায় পেজার বিস্ফোরণ আর্টিলারি স্টামোর মতো সংযুক্ত বিস্ফোরণ ঘটনা ঘটেছে। এই হামলায় হিজবুল্লাহর জন্য একটি বড় ধাক্কা হয়ে দাঁড়িয়েছে। এতে তাদের যোগাযোগ ব্যবস্থা বিপর্যয়। তবে এই হামলায় শুধু হিজবুল্লাহর জন্য নয়, দেশটির সাধারণ নাগরিক ও দেশের বাইরে সবার জন্য অন্তত ভীতিকর হয়ে উঠেছে। লেবাননের প্রধানমন্ত্রী জাতিসংঘকে ইসরায়েলের বিরুদ্ধে দৃষ্টি অব্যাহত নেওয়ার আহ্বান জানিয়েছে। নাজির মিকাইদি একটি বিবৃতিতে ইসরায়েলের অগ্রসরে প্রতিরোধ করা কেবল লেবাননের জন্য নয়, বরং অগ্রসর মানব অধিকারের জন্য গুরুত্বপূর্ণ। তিনি লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের প্রযুক্তিগত যুদ্ধে চালাচ্ছে বলে অভিযোগ আনেন। আরো জানিয়ে দিব ফিলিস্তিনের ভূখণ্ডে ইসরায়েলি দখলকৃত বন্দরের প্রস্তাব পাস। এবার শুন বিস্তারিত। ফিলিস্তিনের ভূখণ্ডে ইসরায়েলের দখলকৃত অবসানের আনুষ্ঠানিক দাবি জানিয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদের একটি প্রস্তাব পাস করা হয়েছে। প্রস্তাবে 12 মাসের মধ্যে দখলকৃত অবসানের সময় বেঁধে দেওয়া হয় বলে এবং বাস্তবায়ন না করলে নিষেধাজ্ঞা আরোপ কথা বলা হয়। তবে গতকাল বৃহস্পতিবার পাস হওয়া সাধারণ পরিষদের এই প্রস্তাব আইনি ব্যবধানে নেই। আন্তর্জাতিক বিচার আদালত আইজিসি একটি পরামর্শমূলক মমতার ভিত্তিতে এই প্রস্তাব গ্রহণ করা হয়। আদালত বলেছিল 1967 সাল থেকে ইসরায়েলি দখলকৃত বেআইন সাধারণ পরিবেশ ও প্রস্তাব পক্ষে ভোট পেয়েছে 128টি, বিপক্ষে ভোট পেয়েছে 14টি। ভোটারদের বিবৃত ছিল 43 দেশ। এই প্রস্তাবকে ঐতিহাসিক বলে প্রশংসা করেছে ফিলিস্তিনি প্রতিনিধি। তবে ইসরায়েলের দাবি এই প্রস্তাব সহিংসতাকে উটকে দিবে। প্রস্তুতিতে বিবৃতি ও বিধ্বস্ত
ধ্বংসে বলে মন্তব্য করেছেন দেশটি। কয়েকদিন পরে জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশন শুরু হতে যাচ্ছে। এই অধিবেশন বক্তব্য দেওয়ার জন্য দেশের রাষ্ট্র ও সরকারের প্রতিনিধি নিউ ইয়র্কে জড়ো হবেন। এর ঠিক আগে এই প্রস্তাব নিয়ে বিশেষ অধিবেশনের ডাক আহ্বান জানান আরব দেশগুলো। গত বছরের 7 অক্টোবর ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাসের আঞ্চলিক হামলার জবাবে এই দিন গাজায় হামলা শুরু করে ইসরায়েল। এখন পর্যন্ত ইসরায়েলের হামলায় নিহত মানুষের সংখ্যা 41,272 জন। চলমান এই যুদ্ধে 1 বছর পূর্ণের কয়েক সপ্তাহ আগে সাধারণ পরিষদের প্রস্তাবটি পাশ হলো। চলিত বছর জাতিসংঘের নতুন অধিকার পাশ ফিলিস্তিনি। এরপর এই প্রথম প্রতিষ্ঠিত তোলের ফিলিস্তিনি প্রতিনিধি। এতে দখল করা ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের বেআইন উপস্থিতি অবিলম্বে অবসানের দাবি জানানো হয়। প্রস্তাবে খরচ এই জন্য 6 মাস বেঁধে দেয়া হয়, তবে পরে গৃহীত সপ্তাহে আনুষ্ঠানিক 12 মাসের মধ্যে প্রস্তাবের কথা বলা হয়। এদিকে বৃহস্পতিবার সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেছে, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হলে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনা করবে না সৌদি আরব। তার এই বক্তব্যে সৌদি আরব ও ইসরায়েলের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার মার্কিন প্রচেষ্টার জন্য বড় ধাক্কা হিসেবে দেখা যাচ্ছে। সৌদি আরব শুরু কাউসের দেওয়ার স্থগিত বক্তব্যে মোহাম্মদ বিন সালমান বলেন, ফিলিস্তিনি জনগণের উপর ইসরায়েলের দখলকৃত কৃতকর্মের সংগঠিত অপরাধ প্রত্যাখ্যান ও এর প্রতি সৌদি আরবের তীব্র নিন্দার বিষয়টি আমরা পূর্ণবক্ত করেছি। সৌদির যুবরাজ আরো বলেন, পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার নীরব প্রচেষ্টার সাক্ষাৎ দেবে না সৌদি আরব। এটি ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া সৌদি আরব ইসরায়েলের সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না, সে বিষয়টি আমরা নিশ্চিত করছি। অন্যদিকে স্পেন সফরে গিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। গতকাল বৃহস্পতিবার স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সালমের সঙ্গে সাক্ষাৎ করেন। গত মে মাসে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার পর এই প্রথম স্পেন সফরে গিয়েছেন মোহাম্মদ আব্বাস। আরো জানিয়ে দিব, ইউক্রেনে ভারতীয় গোলা ক্ষুদ্র রাশিয়া। এবার শুনুন বিস্তারিত। রাশিয়ার পুরনো মিত্র ভারতের গোলা যাচ্ছে ইউক্রেনে। জানা গেছে ভারতের গোলা ইউরোপে বিক্রি করা হয়, পরে সেই গোলা ইউরোপে কয়েকটি দেশ হয়ে ইউক্রেনে যাচ্ছে। আর সেই অস্ত্র রাশিয়ার সঙ্গে যুদ্ধে ব্যবহার করে ইউক্রেন। শুক্রবার ভারতে ইউরোপীয় বিভিন্ন দেশ এবং সংস্কার শিল্পের 11টি সূত্রে বরাবর দিয়ে এমন তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্কার রাইটার্স। এক বিশেষ প্রতিবেদনে বার্তা সংস্কার জানিয়েছে, নরেন্দ্র মোদী জানা গেছে যে তাদের বিক্রি করা অস্ত্র ইউরোপীয় বিভিন্ন দেশ হয়ে শেষ পর্যন্ত ইউক্রেনে যায়। বিষয়টি নিশ্চিত জানালেও গোলা রপ্তানি বন্ধ করার হস্তক্ষেপ নেয়নি ভারত। রাইটার্সের হাতে থাকা বিভিন্ন দেশের কনসুলেট ভিত্তিতে তথ্য ও একাধিক সূত্রে বলেছে, কয়েক বছরের বেশি সময় ধরে ভারতীয় গোয়েন্দা সংস্কার ইউরোপে যাচ্ছে। ভারতীয় অস্ত্র রপ্তানির প্রতিনিধি অনুসারে দেশটি যে পরিকল্পনা করেছে অস্ত্র বিক্রয় করা, কেবল তারাই সেই অস্ত্র ব্যবহার করতে পারে, আর অন্যথা হলে ভারতীয় অস্ত্র বিক্রয় বন্ধ করার অধিকারের মুখে। 3 ভারতীয় কর্মকর্তা জানিয়েছেন, গত জুলাই রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভর ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের সময়সহ অন্তত 2টি বৈঠকে এই বিষয় নিয়ে আপত্তি জানায়। চলিত বছরের জানুয়ারিতে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র রণধীর জয়েল জানিয়েছে, ভারতের ইউক্রেনের কাছে কোনো গোলা বিক্রি করছে না। ভারত সরকার 2 কর্মকর্তা ও পদক্ষেপ শিল্পের 2টি সূত্রে রাইটার্সকে জানিয়েছে, ইউক্রেনে খুব সহায়তা পরিণত ভারতীয় গোলা যায়। একজন কর্মকর্তা অনুমান করেছে, যুদ্ধের পর থেকেই ইউক্রেন যে পরিমাণ গোলা বারুদ রপ্তানি করেছে তার এক অংশ ভারতীয় উৎস থেকে যায়। একজন ভারতীয় কর্মকর্তা এবং ভারতীয় সরবরাহ উপত্যকারী প্রতিষ্ঠা যন্ত্রের সাবেক শীর্ষ কর্মকর্তা জানিয়েছে, ইউরোপের যেসব দেশ ভারতীয় গোলা বারুদ ইউক্রেনে পাঠাচ্ছে তার মধ্যে ইতালি ও চেক প্রযোজ্য অন্যতম। তবে এ বিষয়ে রাইটার জানাতে চাইলে ইউক্রেন, ইতালি, স্পেন এবং চেক প্রতিরক্ষা মন্ত্রণালয় কোনো মন্তব্য করতে রাজি হয়নি। দিল্লি পররাষ্ট্রমন্ত্রী পদক্ষেপে করা হচ্ছে বলে জানিয়েছে ভারতীয় কর্মকর্তারা। তিনি এই বিষয় নিয়ে গতকাল ভারতীয় প্রতিরক্ষা শিল্পের এক নিয়ন্ত্রণ নাম প্রকাশ না করা সত্ত্বে বলেছেন, ভারত ইউরোপীয় সরবরাহ বন্ধ করার জন্য কোনো পদক্ষেপ নেয়নি। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৃহস্পতিবার বলেছেন, কিয়েভের রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করতে বিজয় পরিকল্পনা পুনর্মূর্তি প্রস্তুত করেছে। জেলেনস্কি আরো বলেছে, সবকিছু ঠিক করা হয়েছে, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়
হলো এটি বাস্তবায়নের পরিকল্পনা। কিয়েভে থাকা বার্তা সংস্কার এফএফ কফি এ খবর জানিয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন শান্তির কোনো বিকল্প হতে পারে না। কোনোভাবে যুদ্ধ বন্ধ রাখা হলে তা অন্যতম, কোনো কারসাজি করা হলে তা কেবল রাশিয়া অগ্রগ্রহ আর এক সদস্যের দিকে নিয়ে যাবে। আমাদের ইউক্রেনের জন্য এবং সফল গ্রহণে ইউরোপীয় জন্য নির্ভরযোগ্য এই দৃশ্য স্থানীয় নিরাপত্তা দরকার। 2022 সালে ফেব্রুয়ারিতে শুরু হওয়া ইউক্রেনের সামরিক অভিযান ঘোষণা করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর থেকে আজ টানা 937 দিনের মতো চলছে দেশজুড়ে সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া গেছে, তবে যুদ্ধ বন্ধের এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টা পূর্ব ইউক্রেনের দেশ দুটির মধ্যে সংঘাতের পরিমাণ অনেক বাড়ছে।